নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রবীর ঘোষ, সহশিক্ষক, রামকৃষ্ণ মিশন বয়সম হাই স্কুল। আজ আমি সপ্তম শ্রেণীর চুম্বক অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে আলোচনা শুরু করব। তাই একদম প্রথমেই চলে আসি আমরা কিছু চৌম্বক এবং অচৌম্বক পদার্থের সাথে পরিচয় পর্বে। দেখো, আমরা এখানে একটা ট্রের উপরে কতগুলো পদার্থকে সাজিয়ে রেখেছি, যার মধ্যে কি কি আছে? আছে একখণ্ড কাঠের টুকরো, একটা প্লাস্টিকের ছিপি, একটি ব্লেড, একটি স্প্রিং, একটা সরু লোহার তার, একখণ্ড নিকেলের পাতের টুকরো, একটি লোহার পেরেক এবং একটি স্কেল প্লাস্টিকের যা তৈরি। এবার যদি আমরা এই সব পদার্থগুলো নিয়ে একটু ভাবি যে এই সব পদার্থগুলো কিসের ভিত্তিতে একে অপরের থেকে পৃথক হতে পারে। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই ভাবছো এরা কেউ কেউ রয়েছে তড়িতের সুপরিবাহী এবং কেউ কেউ রয়েছে তড়িতের কুপরিবাহী। একদমই ঠিক, তড়িতের সাপেক্ষে এরা অবশ্যই পৃথক, কিন্তু তড়িৎ ছাড়াও আমরা যদি এদেরকে আরেকটু ভেবে দেখি, এরা চুম্বক ধর্মের সাপেক্ষেও কিন্তু পৃথক। কেন? কারণ কিছু কিছু পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হবে এবং কিছু কিছু পদার্থ হবে না। অর্থাৎ এখানে কিছু পদার্থ রয়েছে যারা চৌম্বক পদার্থ এবং কিছু পদার্থ রয়েছে যারা অচৌম্বক পদার্থ। দেখো, এখানে যদি আমরা একটা চুম্বক দিয়ে প্রত্যেকটা পদার্থকে শনাক্ত করি, এখানে কাঠের টুকরোটা কিন্তু চুম্বক দিয়ে আকর্ষিত হচ্ছে না, তাই এটাকে আমরা বলতে পারি অচৌম্বক পদার্থ। প্লাস্টিকের ছিপিও চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে না এবং যে স্কেল সেটিও আকর্ষিত হচ্ছে না, কিন্তু ব্লেড সহজেই আকর্ষিত হয়ে যাচ্ছে চুম্বক দ্বারা। তাই এদের যে শ্রেণী সেটাকে আমরা চৌম্বক পদার্থের শ্রেণী বলতে পারি। লোহার তার সহজেই আকর্ষিত হচ্ছে চুম্বক দ্বারা, বা পেরেক সেটিও আকর্ষিত হয়ে যাচ্ছে চুম্বক দ্বারা, বা নিকেলের টুকরো সেটি আকর্ষিত হচ্ছে চুম্বক দ্বারা, এবং যে স্প্রিংটা আমরা নিয়েছিলাম সেটিও আকর্ষিত হচ্ছে চুম্বক দ্বারা। তাই এই পদার্থগুলোকে আমরা দুটি শ্রেণী বা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, চৌম্বক পদার্থ এবং অচৌম্বক পদার্থ। তাহলে চলো আমরা এই চুম্বক নিয়ে আলোচনা এখন শুরু করি আমাদের স্লাইডে। তাহলে একদম প্রথমেই আমরা জেনে নিই যে চুম্বক কি, বা চুম্বক বলতে কি বুঝি, হোয়াট ইজ ম্যাগনেট। চুম্বক কি বলতে আমরা যা বুঝবো যে যে সমস্ত বস্তু লোহা, নিকেল, কোবাল্ট এই সকল পদার্থগুলোকে আকর্ষণ করতে পারবে, আকর্ষণ করার ক্ষমতা রাখবে এবং যাদের দিকদর্শী ধর্ম বর্তমান থাকবে, তাদেরকেই আমরা চুম্বক বলবো। তো এই চুম্বক শব্দের ইংলিশ টার্মটা আমরা পাই হচ্ছে ম্যাগনেট। তো ম্যাগনেটের মিনিং যদি আমরা দেখতে চাই, তার একটা ল্যাটিন মিনিং আমরা পাই যার সাথে কানেক্টেড, ম্যাগনেসিয়া। এই ম্যাগনেসিয়া অঞ্চলেই প্রথম এই প্রাকৃতিক চুম্বক, যেটাকে লোডস্টোন বা ম্যাগনেটাইট বলা হয়, সেটা পাওয়া গিয়েছিল। তো এই ম্যাগনেসিয়া অঞ্চলে একজন মেষ প্রতিপালক ম্যাগনেস নামক, তিনি এটি খুঁজে পেয়েছিলেন এবং সেখান থেকেই এই প্রাকৃতিক চুম্বক প্রথম পাওয়া এবং সেই নাম অনুযায়ী নামটি এসেছে ম্যাগনেট। চুম্বকের সাথে সম্পর্কিত বিষয় হলো চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র কাকে বলে? চৌম্বক ক্ষেত্র হলো কোনো একটা চুম্বকের
চারপাশের যে জায়গা জুড়ে ওই চুম্বকের আকর্ষণ অথবা বিকর্ষণ ধর্ম কাজ করবে, সেই স্থান বা সেই ক্ষেত্রটিকে ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলা হবে। আর চৌম্বক ক্ষেত্র ছাড়াও আরও দুটো ইম্পর্টেন্ট বিষয় হলো চৌম্বক পদার্থ এবং অচৌম্বক পদার্থ বলতে কি বুঝবো। আমরা কিছু উদাহরণের মাধ্যমেই দেখেছি যে যে সকল বস্তু বা পদার্থগুলোকে কোনো চুম্বক আকর্ষণ করতে পারে বা চুম্বক দ্বারা বস্তুগুলো আকর্ষিত হয় তাদেরকে বলা হবে চৌম্বক পদার্থ। যেমন লোহা, নিকেল, কোবাল্ট এগুলো সমস্তই চুম্বক পদার্থ তার মধ্যে থাকবে। আর অচৌম্বক পদার্থ যে সকল পদার্থগুলো যে চুম্বক দ্বারা আকর্ষিত কখনোই হবে না, চুম্বক তাদের আকর্ষণ করবে না, যেমন কাঠ হতে পারে, কাঁচ হতে পারে, প্লাস্টিক হতে পারে, এইসব পদার্থগুলোকে আমরা অচৌম্বক পদার্থ বলবো। সুতরাং সমস্ত পদার্থগুলোকে আমরা প্রথমেই দুটি শ্রেণী বা দুটি সারিতে ভাগ করে নিচ্ছি, চৌম্বক পদার্থ এবং অচৌম্বক পদার্থ। চুম্বক নিয়ে যে আমরা আলোচনা করছি তাই প্রথমে জেনে নেওয়া উচিত যে চুম্বকের ধর্ম কি কি রয়েছে। দেখে নিই আমরা চুম্বকের ধর্মগুলোর মধ্যে প্রথমেই থাকবে আকর্ষণী ধর্ম, চুম্বকের দিক নির্দেশক ধর্ম, চুম্বকন ধর্ম, আবেশী ধর্ম এবং চুম্বকের মধ্যে থাকবে বিপরীত ধর্মের দুইটি প্রান্ত। অর্থাৎ চুম্বকের কেবলমাত্র একটি মেরু বা একক মেরুর কিন্তু অস্তিত্ব কখনোই পাওয়া যায় না, সর্বদাই দুটি মেরু উত্তর এবং দক্ষিণ একই সাথে অবস্থান করবে। শুধুমাত্র উত্তর মেরু বা শুধুমাত্র দক্ষিণ মেরুর অস্তিত্ব কিন্তু কখনোই পাওয়া যাবে না। এটা একটা প্রধান পার্থক্য আধানের সাথে, যেখানে আমরা আধানের শুধুই ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান খুঁজে পাই, কিন্তু চুম্বকের ক্ষেত্রে অবশ্যই দুটি মেরু একই সাথে অবস্থান করবে, একক মেরুর কোনো অস্তিত্ব থাকে না। চুম্বকের ধর্মগুলোকে নিয়ে এবার আমরা একটু বিস্তারিত আলোচনায় যাই। প্রথমে আকর্ষণী ধর্ম। যে ধর্মের কারণে কোনো চুম্বক অন্য পদার্থকে আকর্ষণ করবে তাকেই চুম্বকের আকর্ষণী ধর্ম বলা হবে। দিকদর্শী ধর্ম। চুম্বকের একটা ধর্ম রয়েছে যে ধর্মের জন্য চুম্বক সর্বদা যে নির্দিষ্ট দিক, উত্তর দিক এবং দক্ষিণ দিক, এগুলোকে নির্দেশ করতে পারে। চুম্বকের দুটি মেরু থাকে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। এই দুটি মেরুই আমাদের উত্তর এবং দক্ষিণ দিককে নির্দেশ করতে সাহায্য করে। পরের ধর্ম বিপরীত ধর্মের দুটি প্রান্ত। চুম্বকের দুটি প্রান্ত যে থাকে তার ধর্ম সম্পূর্ণ বিপরীত। একটি ধর্মের প্রান্তের যে ধর্ম হবে সেটা উত্তর মেরু হিসাবে তার ধর্ম যদি প্রকাশ করে, তাহলে অপর প্রান্তটি অবশ্যই দক্ষিণ মেরুর ধর্মকে প্রকাশ করবে। চুম্বকের আরেকটা ধর্ম হচ্ছে চুম্বকন ধর্ম। চুম্বক দ্বারা যে কোনো যদি লোহার পাত তাকে যদি বারবার ঘষা হয়, ঘর্ষণ করা হয়, তাহলে সেই পাত বা দণ্ডটি কিন্তু একসময় চুম্বকে পরিণত হয়ে যায়, এবং এই ধর্মটা কি বলা হয়? চুম্বকন ধর্ম। এই ধর্মের যে প্রধান কারণ সেটা আমরা এই অধ্যায়েরই পরের দিকে আলোচনা করব, কিন্তু এই যে ধর্মটার নাম, সেই ধর্মটাকে আমরা চুম্বকন ধর্ম হিসাবে চিনব। এখন দেখো স্লাইডে আমরা দেখি যে দুটো চুম্বক পাশাপাশি রাখা আছে। চুম্বকের একটির উত্তর মেরু অপরটির দক্ষিণ মেরুর দিকে, অথবা প্রথমটির দক্ষিণ মেরু দ্বিতীয়টির উত্তর মেরুর নিকটবর্তী স্থানে আছে। তখন দেখা যাচ্ছে দুটি বিপরীত মেরু কাছাকাছি থাকার জন্য তাদের মধ্যে আকর্ষণ ধর্ম প্রকাশ পাচ্ছে। ঠিক একইভাবে যখন প্রথম চুম্বকের উত্তর মেরু দ্বিতীয় চুম্বকের উত্তর মেরুর, অথবা প্রথম চুম্বকের দক্ষিণ মেরু দ্বিতীয় চুম্বকের দক্ষিণ মেরুর নিকটবর্তী হচ্ছে, তখন কিন্তু তাদের মধ্যে বিকর্ষণ ধর্ম প্রবলতর হয়ে উঠছে। একইভাবে চুম্বকের আরেকটি ধর্মের দিকেও আমরা একটু তাকিয়ে নিই, যেখানে দেখা যাচ্ছে একটা দণ্ড চুম্বক বা একটা যে কোনো বার ম্যাগনেট, তাকে মুক্তভাবে যদি ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাহলে তার উত্তর মেরু এবং দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর ও দক্ষিণ মেরুর দিকে অভিমুখ করে সে ঝুলছে। অর্থাৎ এখান থেকে চুম্বকের দিকদর্শী ধর্ম কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এবং
একটা শলাকা চুম্বক রয়েছে, সেই শলাকা চুম্বকেরও একইভাবে উত্তর এবং দক্ষিণ মেরুগুলি ভৌগোলিক উত্তর ও দক্ষিণ মেরুর দিকে মুখ করে রয়েছে বা দিক নির্দেশ করতে সক্ষম হচ্ছে। তাই এগুলো থেকে আমরা চুম্বকের দিকদর্শী ধর্ম সম্পর্কে কিন্তু ধারণা পাই। চুম্বকের ধর্মের পর চুম্বকের প্রকারভেদ বা কি কি ধরনের চুম্বক পাওয়া যেতে পারে সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনায় আসি। চুম্বককে প্রথমেই আমরা দুটো ক্যাটাগরি বা দুটো ভাগে ভাগ করে নিই, যার প্রথম ভাগটি প্রাকৃতিক চুম্বক এবং দ্বিতীয় ভাগটিকে আমরা বলি কৃত্রিম চুম্বক। এই কৃত্রিম চুম্বক আবার স্থায়িত্ব অনুযায়ী ভাগ করলে দু ধরনের হতে পারে, যে স্থায়িত্ব অনুযায়ী তার স্থায়ী চুম্বক অথবা অস্থায়ী চুম্বক, দুই প্রকারের হয়। এবং আকৃতি অনুযায়ী যদি ভাগ করা যায় তাহলে আমরা পাই দণ্ড চুম্বক, অশ্বক্ষুরাকৃতি চুম্বক, শলাকা চুম্বক, রিং চুম্বক, চোঙাকৃতির চুম্বক অথবা শেল চুম্বক। সুতরাং চুম্বকের বিভাগ বা ক্লাসিফিকেশনে আমাদের এই সমস্ত ভাগগুলি মনে রাখতে হবে, কি কি আকারের চুম্বক পাওয়া যায় এবং স্থায়িত্ব অনুযায়ী বা চুম্বক কয় প্রকারের হয়ে থাকে। এখন যে প্রথমেই আমরা ভাগের কথা বললাম প্রাকৃতিক চুম্বক, সেই প্রাকৃতিক চুম্বক সম্পর্কে আমরা একটু আলোচনা করব। প্রাকৃতিক চুম্বকগুলো প্রথমেই আমরা যখন চুম্বক আবিষ্কার হয়েছে বা ম্যাগনেট একদম শুরুর দিকে আবিষ্কার করা হয়েছিল, তখন কিন্তু প্রাকৃতিক চুম্বকই আবিষ্কার হয়েছিল, যেখানে কোনো একটা চুম্বক সে পাহাড়, পর্বত, খনির মধ্যে তাকে খুঁজে পাওয়া গিয়েছিল এবং সেই যে চুম্বক যেটা প্রকৃতি থেকে সরাসরিভাবে পাওয়া গিয়েছিল সেই চুম্বক কিন্তু প্রাকৃতিক চুম্বক। কিন্তু প্রাকৃতিক চুম্বকের সাধারণত যে আকর্ষণ বিকর্ষণ করার ক্ষমতা, দিক নির্দেশ করার ক্ষমতা বা যে ধর্মগুলো কোনো চুম্বকে দেখা যায় সেই ধর্মগুলোর বহিঃপ্রকাশ খুবই সামান্য বা নগণ্য। তাই কোনো বৃহৎ কাজে বা ব্যবহারে এগুলো কিন্তু খুব একটা ব্যবহারযোগ্য নয়। তাই ব্যবহারের দিক থেকে আমাদের অবশ্যই ইম্পর্টেন্ট যে ক্যাটাগরি টাইপ চুম্বকের সেটা হচ্ছে কৃত্রিম চুম্বক। এই চুম্বকগুলোকে পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে তৈরি করা হয়ে থাকে, এদেরকেই বলা হয় কৃত্রিম চুম্বক। যেমন তোমরা জানো তড়িৎ চুম্বক কিন্তু এক ধরনের কৃত্রিম চুম্বক, যেখানে কোনো একটা চৌম্বক পদার্থের গায়ে কোনো কুণ্ডলী বা পরিবাহী তারকে জড়িয়ে তড়িৎ প্রবাহের মাধ্যমে ওই পদার্থকে চুম্বকে পরিণত করা হয়ে থাকে এবং এদের যে আকর্ষণ বিকর্ষণের ক্ষমতা সেটাও অনেক বেশি হয়। তাই যেগুলো আমাদের হেভি কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্র বা ফিল্ড, যেমন শিল্পক্ষেত্র বা বৈজ্ঞানিক বিভিন্ন পরীক্ষার কাজে কিন্তু এই কৃত্রিম চুম্বকের ব্যবহার পরিলক্ষিত হয়। কৃত্রিম চুম্বককে আবার দুই ভাগে ভাগ করা হয়, স্থায়ী চুম্বক অর্থাৎ যার স্থায়িত্ব অনেক বেশি, এবং অস্থায়ী চুম্বক মানে যার যে চুম্বকত্ব ধর্ম সেটা খুব ক্ষণস্থায়ী বা অল্পক্ষণ পরেই নষ্ট হয়ে যায়। স্থায়ী চুম্বক বলতে আমরা যেগুলো বুঝবো, যে সকল চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করার পর যদি আমরা আবার তার যে চুম্বক শক্তি সেই চুম্বক শক্তিকে আর অপসারণ করতে না পারি, অর্থাৎ তার চুম্বকত্ব ধর্মটা বজায় থেকেই যায়, তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে স্থায়ী চুম্বক। যেমন ইস্পাত, অ্যালুমিনিয়াম, স্ট্যালয় প্রভৃতিগুলো হয়ে যাচ্ছে স্থায়ী চুম্বক। আর অস্থায়ী চুম্বকের মধ্যে যে সকল চুম্বক পদার্থকে আমরা চুম্বকে পরিণত করলাম কিন্তু যে কারণটার জন্য সে চুম্বক হলো সেই কারণকে অপসারণ করার সাথে সাথেই দেখা গেল তার চুম্বকত্ব ধর্মটা লোপ পেল বা বিনষ্ট হয়ে গেল, তখন সেই ধরনের চুম্বকগুলোই কিন্তু অস্থায়ী চুম্বক হিসাবে পরিগণিত হবে। এই অস্থায়ী চুম্বক যেগুলো আমরা নিয়ে আলোচনা করলাম তার মধ্যে অবশ্যই কাঁচা লোহার চুম্বক কিন্তু থাকবে, এটি অস্থায়ী চুম্বকের মধ্যেই পড়ে। এবার বিভিন্ন আকৃতির যে চুম্বকগুলো রয়েছিল বা আমরা ভাগ করেছিলাম সেগুলো নিয়ে একটু আলোচনায় আসব। প্রথমেই আসবো দণ্ড চুম্বক। এই চুম্বকে দেখতে হবে একটা আয়তকার আকার বিশিষ্ট এবং এই চুম্বকের লম্বাটে আকার থাকবে এবং দুই প্রান্তে দুটি মেরু থাকবে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। আর দণ্ডচুম্বকের পরবর্তী যে ধরন বা ক্যাটাগরিটা আসে সেটা হচ্ছে অশ্বক্ষুর আকৃতি চুম্বক। তোমরা জানো অশ্বক্ষুর মানে ঘোড়ার যে খুর, তার যে আকার অনেকটা আমাদের ইংলিশের লেটার ইউ এর মতো হয়, এরকম বাঁকা ধরনের যে চুম্বকগুলো থাকবে বা বাংলার যে লেটার ট সেই টয়ের আকৃতির মতো দেখতে হয়, এদেরকেই বলা হয় অশ্বক্ষুরাকৃতি
চুম্বক। ধর্মের দিক থেকে চুম্বকের ধর্ম এদের সকলেই বর্তমান, কিন্তু আকার আকৃতিটা পৃথক হওয়ার জন্য আমরা এই ক্লাসিফিকেশনগুলো করে থাকি। আর এই চুম্বকের বা অশ্বক্ষুরাকৃতি চুম্বকের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মধ্যে যে দূরত্বটা হয়, ইন্টারমিডিয়েট ডিস্টেন্সটা হয়, সেটা কিন্তু দণ্ড চুম্বকের তুলনায় অনেকটা কম হয়। তাই এরা কিন্তু অনেক শক্তিশালী চুম্বক হয় এবং বিভিন্ন পরিমাপক যন্ত্রে এর ব্যবহার পরিলক্ষিত হয়। আচ্ছা, এই যে আকার নিয়ে আমরা আলোচনা করছি, দণ্ড চুম্বক, অশ্বক্ষুরাকৃতি চুম্বক বা গোল আকৃতি চুম্বক, শেল চুম্বক, তো এইগুলোকে যদি আমরা একটু চাক্ষুষ দেখে নিই যে কি কি আকারের চুম্বক হতে পারে, তাহলে কেমন হয়? তাহলে চলে এসো আমরা এদের এই চুম্বকের আকারের ভিত্তিতে কি কি চুম্বক হতে পারে একটু দেখে নিই। আকৃতি অনুযায়ী চুম্বক কি কি ধরনের বা কি কি প্রকৃতির হতে পারে তা এখন আমরা দেখব। প্রথমেই একটা চুম্বক এখানে রাখা আছে, যে চুম্বকটাকে দেখতে অনেকটাই ঘোড়ার খুরের আকৃতির, তাই এই আকৃতির চুম্বককে বলা হয়ে থাকে অশ্বক্ষুরাকৃতি চুম্বক। এই চুম্বকের এই যে দুটি প্রান্ত দেখা যাচ্ছে, এই দুটি প্রান্তের একটি প্রান্ত হবে তার উত্তর মেরু এবং আরেকটি প্রান্ত হবে দক্ষিণ মেরু। কিন্তু আগেই আমরা যেটা আলোচনা করেছি, দুটি মেরুর মাঝের যা দূরত্ব, উত্তর এবং দক্ষিণ মেরুর মাঝের যে ডিস্টেন্স, সেটা কিন্তু এখানে অনেকটাই কম, এবং এই দূরত্ব কমে যাওয়ার ফলে এই অশ্বক্ষুরাকৃতি চুম্বক কিন্তু হয় অনেকটাই শক্তিশালী চুম্বক। তাই বিভিন্ন ক্ষেত্রে এই চুম্বকের প্রয়োগ কিন্তু অপরিসীম। আরেকটি চুম্বক এখানে রাখা আছে, যে চুম্বকটিকে দেখতে অনেকটা আয়তাকার বা আয়তাকৃতির চুম্বক। চুম্বকের একটি প্রান্তে উত্তর মেরু এবং আরেকটি প্রান্তে দক্ষিণ মেরু, এবং চুম্বকটিকে বলা হয়ে থাকে দণ্ড চুম্বক বা বার ম্যাগনেট। এই চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরু একটি আয়তক্ষেত্রের বা দণ্ডের দুটি বিপরীত প্রান্তের মধ্যে থাকায় এদের দূরত্ব কিন্তু অশ্বক্ষুরাকৃতি চুম্বকের থেকেও অনেকটা বেশি হয়ে থাকে। এখানে আমরা পরে আরেকটা চুম্বককে দেখতে পাচ্ছি, যে চুম্বককে আমরা বলে থাকি শলাকা চুম্বক। এই শলাকা চুম্বকের মাধ্যমে কিন্তু আমরা এই যে কম্পাস, মানে যে দিক নির্ণয় করার জন্য, ভৌগোলিক উত্তর এবং দক্ষিণ দিক নির্ণয় করার জন্য যে কম্পাস ব্যবহার হয়, সেই কম্পাসের মধ্যে এর ব্যবহার লক্ষ্য করা যায়। চুম্বকটিকে শলাকা চুম্বক বা ম্যাগনেটিক নিডল বলা হয়ে থাকে। ম্যাগনেটিক নিডল ছাড়াও এখানে আরেকটি চুম্বক দেখতে পাচ্ছি, চুম্বকটার আকৃতি কিন্তু দেখো পুরোপুরি গোলাকার, তাই এই ধরনের চুম্বককে আমরা শেল চুম্বকও কিন্তু বলতে পারি, যার এক পৃষ্ঠে উত্তর মেরু হলে আর এক পৃষ্ঠে দক্ষিণ মেরুর সৃষ্টি হয়ে থাকে, এবং এই ধরনেরই চুম্বকের মাঝের অংশটি ফাঁকা থাকলে তাকে দেখতে হয়ে যাবে অনেকটা রিং চুম্বকের মতো। চুম্বকের আকারগুলো আমরা দেখলাম সকলেই বা লক্ষ্য করলাম। এবার চলো স্লাইডে ফিরে গিয়ে আমরা বাকি চুম্বকের যে অংশগুলো বা ভাগগুলো রয়েছে আলোচনায় যাই। তাহলে এখন আমরা চলে আসি শলাকা চুম্বকে। আমরা দেখলাম যখন শলাকা চুম্বকটা, সেটা দেখতে কেমন ছিল না, তার যেটা মধ্যভাগ, সেই মধ্যভাগটা ছিল হচ্ছে অনেকটাই মোটা, এবং তার দুটি যে প্রান্ত, সেই প্রান্তের দিকগুলো ছিল কিন্তু সরু আকৃতি বিশিষ্ট। তাহলে মাঝখানটি মোটা এবং দুটি প্রান্ত যখন অনেকটা সরু, এরকম আকারের কোনো চুম্বক আমরা দেখছি, সেটা হয়ে যাচ্ছে একটা শলাকা চুম্বক। আর সেটার ব্যবহারও আমরা দেখলাম, সেটা কিন্তু ব্যবহার হয়েছিল যে কম্পাস বা দিক নির্ণয়ের কাজে। এছাড়াও এই শলাকা চুম্বক ম্যাগনেটোমিটারে ব্যবহার হয়ে থাকে, ট্যানজেন্ট গ্যালভানোমিটারে ব্যবহার হয়ে থাকে, বিভিন্ন ক্ষেত্রে এই শলাকা চুম্বকের ব্যবহার দেখা যায়। রিং চুম্বক দেখতে হয়ে যায় অনেকটা হাতে যে আমরা আংটি পরি, সেই আংটির মতো, অর্থাৎ চারিদিকে গোল আকারের চুম্বকের অস্তিত্ব থাকবে এবং মাঝখানের অংশটি কিন্তু ফাঁকা থাকবে। এই গোল রিংয়ের আকারের যে চুম্বক, সেটা রিং চুম্বক ক্যাটাগরির মধ্যে থাকবে। আর চোঙাকৃতি চুম্বক, সিলিন্ড্রিক্যাল ম্যাগনেট, সেটা দেখতে হবে অনেকটা চোঙের মতো। চোঙ মানে আমরা বুঝি যে তার ওপরের এবং নিচের পৃষ্ঠটা হবে, পৃষ্ঠ যেটা সেটা হবে গোলাকার, এবং তার চারপাশটা হবে হচ্ছে চোঙাকৃতি। এই ধরনের চুম্বকগুলো চোঙাকার চুম্বক বা সিলিন্ড্রিক্যাল ম্যাগনেট। আর শেল চুম্বক একটা পাত আকৃতি বিশিষ্ট হবে, যার একটা পৃষ্ঠ হয়ে যাবে উত্তর মেরু এবং অপর পৃষ্ঠ হয়ে যাচ্ছে দক্ষিণ মেরু। এই ধরনের চুম্বকগুলোকে আমরা শেল চুম্বক বলে থাকি। এই গেল আমাদের চুম্বকের তার আকৃতি অনুযায়ী যে শ্রেণী বিভাগ এবং
তার প্রত্যেকটি কোথায় কোথায় ব্যবহার পরিলক্ষিত হয় সেই আলোচনা। নেক্সট স্লাইডে আসি আমরা। তো স্লাইডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা দণ্ড চুম্বক রাখা আছে এবং দণ্ড চুম্বকের যে দুটো প্রান্ত অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে সেখানে অনেক ছোট ছোট লৌহ চূর্ণ বা লোহার গুঁড়োকে চুম্বকটি আকর্ষণ করে রেখেছে, কিন্তু মাঝের জায়গাটা দেখো সেখানে কিন্তু ফাঁকাই, লোহার চূর্ণ বা ছোট ছোট লোহার গুঁড়োর অস্তিত্ব কিন্তু সেখানে নেই। তার মানে একটা চুম্বকের কিন্তু আকর্ষণ করার ক্ষমতা সব থেকে বেশি কোথায় দেখা যাচ্ছে, তার দুটো প্রান্তে, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ মেরু যেখানে অবস্থান করে সেই দুটো প্রান্তে। আর মাঝের জায়গাটার আকর্ষণ করার ক্ষমতা খুব কম থাকে বলে এই অঞ্চলটাকেই বলা হয়ে থাকে চুম্বকের উদাসীন অঞ্চল। আচ্ছা, যদি একটা দণ্ড চুম্বক তোমার হাতে দিয়ে বলা হয়ে থাকে তার মেরুর অঞ্চল অর্থাৎ উত্তর এবং দক্ষিণ মেরু এবং উদাসীন অঞ্চলটি চিহ্নিত করতে, তুমি কি পারবে? দেখো সহজেই এটা আমরা করতে পারি। যদি একটা আমরা বার ম্যাগনেট নিই এবং সেই বার ম্যাগনেট নিয়ে সেই বার ম্যাগনেটের একটা প্রান্ত, সেই প্রান্তের কাছে একটা লোহার পেরেক, সেই লোহার পেরেকটা যদি রাখি বা ধরি, সহজেই কিন্তু আকর্ষিত হচ্ছে বলে পেরেকটা তার গায়ে আটকে আছে। বা অপর প্রান্তের দিকেও যদি আমরা লক্ষ্য করে দেখি, সেই প্রান্তেও লোহার পেরেকটা কিন্তু আটকে থাকছে বা আকর্ষিত হচ্ছে। কিন্তু মাঝের অংশটা দেখি আমরা কি হবে, মাঝের অংশে যখন আমরা পেরেকটাকে দিচ্ছি, পেরেকটা কিন্তু সহজেই চুম্বককে ছেড়ে দিয়ে তলায় পড়ে যাচ্ছে। অর্থাৎ আকর্ষণ করে রাখার ক্ষমতা খুবই হীন বা প্রায় থাকে না বললেই চলে। এই অঞ্চলটি হচ্ছে চুম্বকের উদাসীন অঞ্চল। তাহলে চুম্বকের দুটি প্রান্ত দেশ, দুটি কিনারা, সেখানে রয়েছে চুম্বকের দুটি মেরু, যেখানে চুম্বকের আকর্ষণ করার ক্ষমতা থাকে সব থেকে বেশি, এবং চুম্বকের মাঝের যে অঞ্চল সেখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় থাকে না বা খুবই ক্ষীণ। এটাই হচ্ছে চুম্বকের উদাসীন অঞ্চল। এখন দেখে নিই যে আমরা এই উত্তর এবং দক্ষিণ মেরু হিসাবে যে পরিচিত রয়েছে চুম্বকের, সেগুলোর প্রকৃত নাম। উত্তর মেরু যেটা আমরা বলি সেটা প্রকৃতপক্ষে উত্তর সন্ধানী মেরু এবং দক্ষিণ মেরুটি হচ্ছে দক্ষিণ সন্ধানী মেরু। সংক্ষেপে আমরা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বলে থাকি। যে উত্তর মেরুটি থাকে সেটা যে পৃথিবীর দক্ষিণ চৌম্বক মেরু পৃথিবীর ভৌগোলিক উত্তরের কাছাকাছি থাকে এবং পৃথিবীর চৌম্বকীয় উত্তর মেরু পৃথিবীর ভৌগোলিক দক্ষিণের কাছাকাছি থাকে। তাই চুম্বকের উত্তর মেরুটি হয়ে যাচ্ছে চুম্বকের উত্তর সন্ধানী মেরু এবং দক্ষিণ মেরুটি দক্ষিণ সন্ধানী মেরু। আর চুম্বকের এই যে দুটো মেরু আমরা পেলাম উত্তর এবং দক্ষিণ, সেই দুটো মেরুর যদি আমরা একটা কোনো সরল রেখা দ্বারা সংযুক্ত করি, ঠিক চুম্বকের মধ্যবিন্দু বা মাঝামাঝি যে বিন্দুটা পাবো তার মধ্য দিয়ে, তাহলে যে সরল রেখাটা আমরা পাচ্ছি ছবিতে দেখা যাচ্ছে, সেই রেখাটিকে আমরা বলে থাকি চুম্বক অক্ষ। তাহলে আমরা এখানে কি কি আইডেন্টিফাই করতে পারলাম? চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যে দুটো হচ্ছে প্রকৃতপক্ষে জ্যামিতিক দুটি বিন্দু, যেটা চুম্বকের প্রান্ত দেশে অবস্থান করে, এই দুটি বিন্দুকে যদি আমরা একটি সরল রেখা দিয়ে যোগ করি, চুম্বকের মধ্য বিন্দু বা মাঝের বিন্দুর মধ্যগামী একটি সরল রেখা দিয়ে, তাহলে সেটা চুম্বক অক্ষ, এবং চুম্বকের যে মাঝের অঞ্চল যেখানে আকর্ষণ ক্ষমতা থাকে না, সেটা হয়ে যাচ্ছে চুম্বকের উদাসীন অঞ্চল। এই উত্তর এবং দক্ষিণ মেরুকে যেমন আমরা প্র্যাকটিক্যাল বা হাতে ওই পিনের আকর্ষণ দ্বারা শনাক্ত করতে পারলাম, একইভাবে জ্যামিতিক পদ্ধতিতে এই চুম্বকের মেরু কিন্তু নির্ণয় করা সম্ভব। এর জন্য আমাদের যা যা উপকরণ লাগতে পারে, একটি দণ্ড চুম্বক বা বার ম্যাগনেট এবং এর সাথে দুটো চুম্বক শলাকা বা ম্যাগনেটিক নিডল নিতে হবে। এই চুম্বক শলাকা দুটোকে চুম্বকের বা বার ম্যাগনেটের দুটো প্রান্তে যদি আমরা বসাই, সেই দুটি প্রান্তে বসানোর ফলে চুম্বক শলাকাগুলো কিন্তু কিছুটা অ্যাঙ্গেল বা কোণ করে অবস্থান করবে। এবার চুম্বক শলাকা যেগুলোকে আমরা ইউজ করছি, তারা যে কোণ করে অবস্থান করছে, একটি পেন্সিলের সাহায্যে যদি আমরা স্কেল ধরে ওই চুম্বক শলাকার অক্ষগুলোকে সংযুক্ত করি, তাহলে ওই দুটি রেখা এসে একটি বিন্দুতে ছেদ করে। যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটিকে যদি আমরা এন হিসাবে চিহ্নিত করি, তাহলে সেটাই হয়ে যাচ্ছে এন মেরুর অবস্থান। অর্থাৎ চুম্বক শলাকা এবং বার ম্যাগনেট বা দণ্ড ম্যাগনেট দিয়ে আমরা ওই বার ম্যাগনেট বা দণ্ড ম্যাগনেটটির যে উত্তর মেরু সেটাকে সহজেই তার অবস্থান নির্ণয় করে ফেলতে পারি। একই রকম ভাবে উত্তর মেরুটিকে ঘুরিয়ে যদি আমরা দক্ষিণ মেরুর দিকে
এই চুম্বক শলাকাগুলোকে স্থাপন করি এবং স্থাপন করার পরে ঠিক একই পদ্ধতি অবলম্বন করি যে চুম্বক শলাকাগুলো বিভিন্ন কোণ করে অবস্থান করছে, যখন তাদেরকে আমরা ওই বার ম্যাগনেটের দুটি প্রান্ত বা কিনারার সাইডে বসাবো, তারপর ওই জ্যামিতিকভাবে আমরা পেন্সিলের সাহায্যে এবং স্কেলের সাহায্যে যদি দুটি সরলরেখা অঙ্কন করি তারা একটা বিন্দুতে ছেদ করবে। এই পদ্ধতিতে দক্ষিণ মেরুরও অবস্থান নির্ণয় করে ফেলতে পারি। অর্থাৎ জ্যামিতিক পদ্ধতিতে আমরা কিন্তু সহজেই চুম্বকের মেরুর অবস্থান জানতে পারি। তো চুম্বকের দুটি মেরুর অবস্থান তো আমরা পেলাম, একটি উত্তর মেরু এবং একটি দক্ষিণ মেরু। এই অবস্থানগুলো যখন আমরা জ্যামিতিক পদ্ধতিতে পাবো তখন কিন্তু দেখব এরা চুম্বকের বা বার ম্যাগনেটের একদম প্রান্তে অবস্থান করছে না, প্রান্ত থেকে সামান্য ভিতরে বা একটু ভিতরের দিকে এদের অবস্থান। কিন্তু চুম্বকের দৈর্ঘ্য যখন আমরা মাপি তখন কিন্তু চুম্বকের একটি প্রান্ত থেকে আরেকটি প্রান্তের যে মোট দৈর্ঘ্য সেটাই মেপে থাকি, এবং সেই দৈর্ঘ্যটাকে কি বলে জানো? সেটাকে বলা হয় জ্যামিতিক দৈর্ঘ্য। কিন্তু চৌম্বক দৈর্ঘ্য কিন্তু সেটা কখনোই হবে না। চৌম্বক দৈর্ঘ্য হবে যে দুটো বিন্দু আমরা পেলাম জ্যামিতিক পদ্ধতিতে এন এবং এস মেরু নির্ণয় করার পর, সেই দুটি বিন্দুকে একটি সরলরেখা দ্বারা যোগ করে যদি আমরা স্কেলের সাহায্যে ওই রেখাটির দৈর্ঘ্য মেপে নিই তাহলে সেই দৈর্ঘ্যটা দেবে চৌম্বক দৈর্ঘ্য। আর এই চৌম্বক দৈর্ঘ্য যেহেতু জ্যামিতিক দৈর্ঘ্যের থেকে কম বা ছোট হচ্ছে, তাই এদের মধ্যে সম্পর্কটি হয় চৌম্বক দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। এখন চুম্বকের যে মেরুর অবস্থান আমরা নির্ণয় করলাম এন এবং এস মেরু, তাদের যে আকর্ষণ এবং বিকর্ষণ ধর্ম, অর্থাৎ যখন এন এবং এন পোল কাছাকাছি থাকবে তারা আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, অথবা একটি এন পোল ও একটি এস পোল এদেরকে যখন কাছাকাছি আনা হবে তারা আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, তা পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই করে নিতে পারি। এর জন্য আমাদের প্রয়োজন হবে দুটি দণ্ডচুম্বক বা বার ম্যাগনেটের। একটি দণ্ডচুম্বককে প্রথমে যদি আমরা মুক্তভাবে ঝুলিয়ে দিই তাহলে সেটা ভৌগোলিক উত্তর ও দক্ষিণ মেরুর মুখ করে ঝুলতে থাকবে। এই অবস্থায় সেকেন্ড আরেকটা দণ্ডচুম্বক বা বার ম্যাগনেটকে যদি আমরা তার কাছাকাছি স্থানে নিয়ে আসি, যদি আমরা প্রথম চুম্বকের উত্তর মেরুর কাছাকাছি জায়গায় দ্বিতীয় চুম্বকের উত্তর মেরুকে নিয়ে আসি, তাহলে দেখব যে ঝুলন্ত বা যেটা প্রলম্বিত অবস্থায় প্রথম চুম্বকটা রয়েছিল তার উত্তর মেরু দূরে সরে যাচ্ছে, যেখান থেকে বোঝা সম্ভব সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। এবং প্রথম চুম্বকের উত্তর মেরুর কাছাকাছি যদি আমরা দ্বিতীয় চুম্বকের দক্ষিণ মেরু বা এস পোলকে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে উত্তর মেরুটা ওই দক্ষিণ মেরুর অনেকটা কাছাকাছি সরে আসছে বা কাছের দিকে এগোতে চাইছে। এর থেকে এই সিদ্ধান্ত নেওয়াই যায় যে চুম্বকের দুই বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। এই পুরো তথ্যটাই কিন্তু আমরা এই সহজ পরীক্ষাটার দ্বারা যাচাই করে নিতে পারি। চুম্বকের যে দুটি সমমেরু বা বিপরীত মেরু রয়েছে এন এন পোল বা এন এস পোল, এদের আকর্ষণ ধর্ম বা বিকর্ষণ ধর্ম উভয়ই দেখা যাচ্ছে তাদের মেরুর প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে চুম্বকের আকর্ষণও রয়েছে বিকর্ষণও রয়েছে, কিন্তু বলা হয় বিকর্ষণই হচ্ছে চুম্বকত্বের উৎকৃষ্ট প্রমাণ। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে কোনো একটি চুম্বককে যখন অপর কোনো পদার্থের কাছে নিয়ে আসা হয় এবং চুম্বকটি ওই পদার্থকে আকর্ষণ করে, তখন কিন্তু দুটি সম্ভাবনা তার মধ্যে থেকে যায়। একটি হতে পারে যে পদার্থকে চুম্বক আকর্ষণ করছে সেটা প্রকৃত কোনো চুম্বক নয়, সেটি হলো একটি চৌম্বক পদার্থ। আজকের আলোচনার শুরুতেই আমরা দেখিয়েছি চৌম্বক পদার্থকে চুম্বক কিন্তু আকর্ষণ করে নিতে পারে, অর্থাৎ সেটা লোহা বা নিকেলের টুকরো হলেও চুম্বক কিন্তু তাকে নিজের দিকে আকর্ষণ করবে। আবার যদি অপর চুম্বকের বিপরীত মেরু সেই স্থানে থাকে তাকেও চুম্বকটি আকর্ষণ করবে। তাই আকর্ষণ ধর্ম থেকে ওটা যে চুম্বক না চৌম্বক পদার্থ সঠিকভাবে আমরা কখনোই সিদ্ধান্তে উপনীত হতে পারবো না। কিন্তু যদি বিকর্ষণ দেখা যায় তখন কিন্তু কোনো চৌম্বক পদার্থকে চুম্বকটি বিকর্ষণ করতে পারে না। অবশ্যই কোনো চুম্বক তার বিপরীত ধর্মের মেরুকে আকর্ষণ করলেও সমধর্মের মেরুকে বিকর্ষণ করে, পরীক্ষার মাধ্যমে আমরা একটু আগে দেখলাম। তাই বলাই যায় যাকে বিকর্ষণ করছে সেটা অবশ্যই কোনো চুম্বক, কারণ সেখানে ওই চুম্বকের সমমেরু ছিল বলেই চুম্বকটি তাকে বিকর্ষণ করতে সক্ষম হলো। তাই
চুম্বকত্বের প্রমাণ হিসাবে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণকে আমরা অনেক বেশি গুরুত্ব দেব। এইভাবে যদি আমরা ছোট ছোট পরীক্ষার মাধ্যমে চুম্বক অধ্যায়টি বোঝার চেষ্টা করি, তাহলে সেটা আমাদের কাছে অনেক অনেক বেশি বোধগম্য হয়ে উঠবে। তাহলে আজকের আলোচনা, যা যা বিষয়ে আমরা আজকে আলোচনা করলাম, একটি চুম্বক বলতে আমরা কি বুঝবো, চুম্বক তার ধর্ম কি কি থাকবে, চুম্বকের প্রকার ভেদগুলি কি কি আছে, এবং চৌম্বক অচৌম্বক পদার্থের মধ্যে শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন করা, এবং শেষ অংশে আমরা চুম্বকের যে ধর্মগুলো রয়েছে সেই ধর্মগুলো সম্পর্কে ছোট ছোট কিছু পরীক্ষার মাধ্যমে ধর্মগুলো যাচাই করে নিলাম। এই অংশের বা চুম্বকের প্রথম অধ্যায়ের আলোচনা এর মধ্যেই আমাদের সীমাবদ্ধ রইল। নমস্কার।